আহ পরমাণু সমূহ আবিষ্কারের পর থেকেই বিজ্ঞানীদের মনে ধারণা আসে যে পরমাণুতে আসলে এই যে মূল কণিকা গুলা থাকে, তো এই মূল কণিকা গুলা কিভাবে থাকে। তো এটার জন্য বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন এবং বিভিন্ন ধরনের পরমাণু মডেল দেন। তো এরই প্রেক্ষিতে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন এবং তিনি পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস আবিষ্কার করেন। এবং এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার পরবর্তীতে রাদারফোর্ড একটা মডেল দেন, পরমাণুর মডেল, যেটাকে বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেল। আমরা সেটাও দেখব। তবে প্রথমে আমরা দেখব রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা ছিল, সেই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এবং এখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে যে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে। নিউক্লিয়াস আবিষ্কার করেন রাদারফোর্ড, এবং কোন পরীক্ষার মাধ্যমে? আনসার হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। তো এই পরীক্ষার আরেকটা নাম হচ্ছে স্বর্ণপাত পরীক্ষা। রাদারফোর্ডের স্বর্ণপাত পরীক্ষাও এটাকে বলা হয়। তো এই পরীক্ষাটা করার জন্য, রাদারফোর্ডের এই পরীক্ষাটা করার জন্য আমাদের বেশ কিছু উপকরণ প্রয়োজন পড়ে। আহ এই স্বর্ণপাতে রাদারফোর্ডে যে স্বর্ণপাত পরীক্ষা আছে সেটার জন্য আমাদের যে স্বর্ণপাতটা ব্যবহার করা হয়, সেই স্বর্ণপাতের পুরুত্বটা আমাদের জানতে হবে। সেই স্বর্ণপাতের পুরুত্বটা ছিল, স্বর্ণপাতের পুরুত্বটা ছিল 0.0004 সেন্টিমিটার। 0.0004 সেন্টিমিটার, বা এটাকে আমরা লিখতে পারি 4 × 10⁻⁴ সেন্টিমিটার। 4 × 10⁻⁴ সেন্টিমিটার। তো স্বর্ণপাত ছাড়াও এইখানে ব্যবহার করা ছিল জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইডের একটা পর্দা ব্যবহার করা হয়েছিল। এখানে একটু বলে রাখি, জিঙ্ক সালফাইডের পর্দার বৈশিষ্ট্যটা হচ্ছে এরা প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে, আর সহজভাবে যদি বলি, জিঙ্ক সালফাইডের এই পর্দার ওপর যদি কোনো কণা আঘাত করে তাহলে এইখান থেকে বিচ্ছুরণ তৈরি হয়। আমরা যদি দেখে থাকি বিভিন্ন ওয়েল্ডিং ওয়ার্কশপে দেখবো স্ফুলিঙ্গ তৈরি হয়। তো এরকম জিঙ্ক সালফাইড পর্দার উপর যদি কোনো কণা গিয়ে আঘাত করে তাহলে সেইখান থেকে স্ফুলিঙ্গের মতো বিচ্ছুরণ তৈরি হয়। এরপর রাদারফোর্ডের সহনপাত পরীক্ষায় ব্যবহার করা হয় আলফা কণিকা। আলফা কণিকা আমরা জানি, আলফা কণিকা একটা ভারী কণিকা, এটা একটা কম্পোজিট কণিকা। আর আমরা জানি হিলিয়াম পরমাণুর যে নিউক্লিয়াসটা রয়েছে সেটাকে বলা হয় আলফা কণা। সো এইটা হচ্ছে আলফা কণিকা, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, সেটাকে বলা হয় আলফা কণিকা। তো রাদারফোর্ডের সহনপাত পরীক্ষায় এই তিনটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়। একটা হচ্ছে সহনপাত ব্যবহার করা হয় যার পুরুত্ব ছিল 0.0004 সেন্টিমিটার, জিঙ্ক সালফাইড পর্দা ব্যবহার করা হয় এবং আলফা কণিকা ব্যবহার করা হয়। তো রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন এই পরীক্ষায় মোটামুটি এইরকম ছিল পরীক্ষাটা, যে এইরকম একটা জিঙ্ক সালফাইডের, এই যে এটা হচ্ছে পর্দা, জিঙ্ক সালফাইডের পর্দা। তো এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের পর্দা, আর এইখানে একটা স্বর্ণপাত ব্যবহার করা হয়। আর এই বাম পাশ থেকে এই যে পজিটিভ যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আলফা কণা। তো রাদারফোর্ড যেটা করেন, এই বাম পাশ থেকে আলফা কণাগুলা এই স্বর্ণপাতের মধ্য দিয়ে ছুড়েন। বাম দিক থেকে এদিক থেকে উনি ডান দিকে এই আলফা কণিকা গুলা নিক্ষেপ করেন। তো যখন এই আলফা কণাগুলা উনি নিক্ষেপ করেন তখন দেখা যায় যে অধিকাংশ আলফা কণা একদম ডিরেক্ট চলে যায়, ভেদ করে, স্বর্ণপাতটা ভেদ করে চলে যায়। যেমন এটা যদি আমরা খেয়াল করি, এইটা স্বর্ণপাত ভেদ করে ডিরেক্টলি এইখানে গিয়ে আঘাত করে, আর এইখানে যখন আঘাত করবে তখন হচ্ছে এই জিঙ্ক সালফাইডের কণাটা হচ্ছে এরকম একটা বিচ্ছুরণ দিবে। তো বেসিক্যালি যখন আমি এই দিক থেকে আলফা কণাটা নিক্ষেপ করব, যখন আমি দেখবো যে এইখানে বিচ্ছুরণটা হচ্ছে, তখন আমি কিন্তু মোটামুটি শিওর হব যে এই আলফা কণাটা ডিরেক্টলি এইভাবে গেছে। এরপর দেখা গেছে যে এইখান থেকেও যে আলফা কণাটা নিক্ষেপ করা হয়েছে এটাও সোজাসুজি এরকম চলে গেছে।
এখানে বিচ্ছুরণ দিছে। এইখান থেকে যে আলফা কণাটা নিক্ষেপ করা হয়েছে, দেখা গেছে যে এই আলফা কণাটার বিচ্ছুরণটা এইখানে দেখা গিয়ে এইখানে দেখা গেছে। তার মানে বোঝা যাচ্ছে এই আলফা কণাটা একটু বেঁকে গেছে এইদিকে। আবার দেখা গেছে যে এই দিক দিয়ে যেটা দিছে এটা দেখা গেছে হালকা বেঁকে গেছে, এর নিচ দিয়ে যেটা দিছে এটা আবার ডিরেক্টলি ভেদ করে এইখানে গেছে। এবং এইখানে উনি খেয়াল করে দেখছেন প্রায় 20,000 এই আলফা কণা নিক্ষেপ করার পর একটা আলফা কণিকা ডিরেক্ট উনি যেভাবে পাঠাইছে ঠিক সেইভাবে আবার ফেরত আসছে। অর্থাৎ প্রায় 20,000 কণার মধ্যে দেখা গেছে যে কণাটাকে উনি এইভাবে পাঠাইছেন ওই কণাটা আবার এইভাবে পাঠাইছেন যেভাবে এইভাবে আবার বিপরীত দিকে ফেরত আসছে প্রায় 20,000টা কণার মধ্যে। তো এই পরীক্ষাটা থেকে উনি কিছু সিদ্ধান্ত উপনীত হন। প্রথমত হচ্ছে যে এই আলফা কণাটা হচ্ছে ধনাত্মক, কারণ হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস সেটা হচ্ছে ধনাত্মক। কারণ হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে হিলিয়াম পরমাণুতে দুইটা প্রোটন দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে শুধুমাত্র দুইটা প্রোটন থাকে। তো বোঝা যায় যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ। তো যেহেতু এই দিক থেকে পজিটিভ কিছু পাঠানো হচ্ছে, এই কণাটার কথা যদি চিন্তা করি তাহলে এইভাবে যদি পাঠানো হয় তাহলে ডিরেক্টলি এটা আবার এইভাবে চলে আসতেছে পেছনের দিকে। তার মানে বোঝা যাচ্ছে ডেফিনেটলি এখানে কিছু বিকর্ষণ করতেছে এই আলফা কণাটাকে। তো আলফা কণাটা যেহেতু পজিটিভ তার মানে ডেফিনেটলি এই মাঝখানে এই সমানুপাতের মাঝখানে অবশ্যই পজিটিভ কিছু আছে যেটা এই আলফা কণাটাকে বিকর্ষণ করতেছে। এবং বিজ্ঞানী রাদারফোর্ড এই পজিটিভ যে কিছু আছে এইটার নাম দেন নিউক্লিয়াস। তো এইখান থেকে আসলে পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে সেটার উনি ধারণা পান এবং এই পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন। আর যে সকল আলফা কণা একটু দূর দিয়ে যাচ্ছে, সেন্টার দিন আগে একটু সেন্টারের কাছাকাছি দিয়ে যাচ্ছে, ওইগুলো হচ্ছে হালকা বিকশিত হচ্ছে, হালকা বিকশিত হয়ে চলে যাচ্ছে, হালকা বেঁকে যাচ্ছে। আর যেগুলো এই সেন্টার থেকে দূরবর্তী অর্থাৎ দূর দিয়ে আলফা কণাগুলো যাচ্ছে সেগুলো আসলে বিকশিত না হয়ে ডিরেক্টলি এই সনপাত্রা ভেদ করে চলে যাচ্ছে। উনি এখান থেকেই আরো এই সিদ্ধান্ত উপনীত হয় যে এইখানে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের বাদে সনপাতের যে অংশগুলো থাকে এগুলো হচ্ছে আসলে ফাঁকা থাকে। সো এইদিকে কোনো কিছু থাকে না বলেই এগুলা বিকশিত হয় না, আলফা কণাগুলো বিকশিত হয় না। তো রাদারফোর্ডের এই পরীক্ষাটা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড কিছু সিদ্ধান্ত উপনীত হন। তো সিদ্ধান্তগুলো ছিল প্রথমত উনি সিদ্ধান্ত উপনীত হয় যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং এর অধিকাংশ স্থানীয় হচ্ছে ফাঁকা। যেটা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি এই ঘটনা থেকে যে এই যে 20,000 কণার মধ্যে একটা কণা ডিরেক্টলি যেভাবে পাঠানো হয় ওইদিকে ফেরত আসে, মাঝখানে অবশ্যই নিউক্লিয়াস আছে। আর সেন্টার বাদে বাকি যে অংশগুলা দিয়ে পাঠানো হয় সেগুলা ডিরেক্টলি এইদিকে চলে যায়, ডিরেক্টলি ভেদ করে চলে যায়, ডিরেক্টলি ভেদ করে চলে যায়। সো এইখান থেকে মোটামুটি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে আর অধিকাংশ স্থানে ফাঁকা। আর 2 নম্বর যেটা সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট। কারণ শুধুমাত্র মাঝখানেই বিকর্ষণটা হয় বেশি, আর বাকি অংশগুলো হচ্ছে ফাঁকা যেহেতু। সো এই নিউক্লিয়াসটা বাদে পুরো পরমাণুর আকারের তুলনায় এই নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট হয় এবং দেখা যায় যে পরমাণুর ব্যাস 10⁻10 মিটার, যেখানে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻15 থেকে 10⁻14 মিটার। আর রাদারফোর্ড ওনার যে সনবাদ পরীক্ষাটা আছে এই সনবাদ পরীক্ষাটা থেকে আরেকটা সিদ্ধান্ত উপনীত হন, সেটা হচ্ছে যে উনি এই যে একটা পরমাণু মডেল দেন, তো এই পরমাণু মডেলটাকে উনি হচ্ছে সৌরজগতের সাথে তুলনা করেন। রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে উনি সৌরজগতের সাথে তুলনা করেন। কারণ হচ্ছে যে আমরা নর্মালি জানি যে একটা সৌরজগতে সেন্টারে থাকে হচ্ছে সূর্য,
আর সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলা এইভাবে ঘুরতে থাকে। তো বিজ্ঞানী রাদারফোর্ডও বলেন যে পরমাণুর সেন্টারে থাকে নিউক্লিয়াস, আর যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। ইলেকট্রন গুলা বিভিন্ন শক্তি স্তরে বা বিভিন্ন শেলে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, এই জন্য এটাকে উনি সৌরজগতের সাথে তুলনা করছেন। আর পরমাণুতে আমরা জানি যে সেন্টারে থাকে নিউক্লিয়াস আর শক্তি স্তরগুলোতে থাকে ইলেকট্রন। তো এই ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসের এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন সমূহের মধ্যে একটা স্থির বিদ্যুৎ আকর্ষণ বল কাজ করে, এবং যে বলটা কেন্দ্রমুখী কাজ করে। এবং আবর্তনশীল যে ইলেকট্রনটা থাকে এটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, এবং এই দুইটা বল হচ্ছে সমান। অর্থাৎ এখানে আমার যে আর এইখানে আমরা হচ্ছে এই নিউক্লিয়াসে, এটা নিউক্লিয়াস আর এটা যদি হয় হচ্ছে ইলেকট্রন, তাহলে এই পজিটিভ নিউক্লিয়াস এবং ইলেকট্রন এদের মাঝখানে হচ্ছে একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে বলা হয় স্থির বিদ্যুৎ আকর্ষণ বল। এবং এই বলটা কাজ করে হচ্ছে সেন্টারের দিকে অর্থাৎ কেন্দ্রের দিকে, এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল বলে। আর ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন এইভাবে ঘুরতে থাকে যখন, তখন এই ইলেকট্রনটার মাঝখানে একটা বল তৈরি হয়, যেটাকে বলা হয় কেন্দ্রের বাইরের দিকে এই বলটা কাজ করে, যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রের বাইরে কাজ করে যেটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কেন্দ্রমুখী বল যেটা কেন্দ্রের দিকে কাজ করে এবং কেন্দ্র বিমুখী বল যেটা কেন্দ্রের বাইরের দিকে কাজ করে, এই দুটো বল পরস্পর সমান হয়। আর সমান হয় বলে এইখানে এই ইলেকট্রন গুলা এই শক্তি স্তর থেকে ছিটকে পড়ে যায় না কেন্দ্রের বাইরের দিকে। যেহেতু ইলেকট্রনটাকে আবার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই ইলেকট্রন গুলাও এই শক্তি স্তর গুলাতে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারে। রাদারফোর্ড ওনার যে সমানুপাত পরীক্ষা আছেন, সমানুপাত পরীক্ষা করেছিলেন, এই পরীক্ষা থেকে উনি একটা পরমাণুর মডেল দেন, যেটাকে রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। তো পরমাণু মডেলের যে প্রস্তাবগুলো ছিল অলরেডি আমরা আলোচনা করেছি, বই থেকে আমরা একটু পড়ে নিব। তো এই রাদারফোর্ডের পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা ছিল। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা গুলা প্রথমত ওনার মডেলের প্রথম যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে উনি এই তার পরমাণু মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছেন, যেটা উনি একটা ভুল কাজ করছেন। কারণ হচ্ছে উনার পুরোপুরি এই কথাটা যৌক্তিক না। কারণ হচ্ছে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলা ঘুরতে থাকে যে গ্রহগুলা ঘুরতে থাকে এরা প্রত্যেকে হচ্ছে চার্জ বিহীন, তার মানে এরা হচ্ছে নিউট্রাল। এবং এরা হচ্ছে পরস্পরকে সবসময় আকর্ষণ করে মহাকর্ষ সূত্র অনুযায়ী বা মহাকর্ষ নিয়ম অনুযায়ী, এরা একে অপরকে আকর্ষণ করে। এবং দেখা যায় যে একটা গ্রহের সাথে আর একটা গ্রহ যদি থাকে, আমরা বলি যে এটা যদি পৃথিবী হয়, এটা যদি মঙ্গল গ্রহ হয়, এই গ্রহগুলাও কিন্তু একে অপরকে আকর্ষণ করে মহাকর্ষ সূত্র অনুযায়ী। কিন্তু রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দেন, এই পরমাণু মডেলে ওনার যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াস এবং অরবিটাল গুলাতে থাকে হচ্ছে ইলেকট্রন, বা শক্তি স্তর গুলাতে থাকে ইলেকট্রন। তো এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝখানে এদের যদিও আকর্ষণ বল থাকে, কিন্তু এই যে ইলেকট্রন এবং ইলেকট্রন এদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল কাজ করে। এবং সৌরজগতের এই গ্রহগুলো হচ্ছে চার্জ নিরপেক্ষ, কিন্তু আমরা জানি পরমাণুতে যে ইলেকট্রন গুলো থাকে এগুলো হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। তো এই যে তুলনাটা করছেন, এই তুলনাটা একটা সীমাবদ্ধতা ছিল, এই তুলনাটার মধ্যে একটা ভুল ছিল। এটা হচ্ছে 1 নম্বর ওনার সীমাবদ্ধতা। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে দুই নম্বর যে সীমাবদ্ধতা সেটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বলেছিলেন
যে কোনো একটা চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে ক্রমাগত শক্তি বিকিরণ করে, এটা ম্যাক্সওয়েল বলেছেন। এবং এই তত্ত্ব অনুযায়ী আমরা যদি খেয়াল করি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরতে থাকে, আর নিউক্লিয়াসটা হচ্ছে একটা পজিটিভ চার্জ বিশিষ্ট, আর ইলেকট্রন গুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। সো ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, সো এটা একটা চার্জযুক্ত কণা, এটা যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে এই ইলেকট্রনটা ক্রমাগত শক্তি হারাবে, শক্তি বিকিরণ করবে মানে শক্তি হারাবে। তো শক্তি যদি হারায় তাহলে এই ইলেকট্রনটা যত শক্তি হারাবে তত কিন্তু এই নিউক্লিয়াসের দিকে পতিত হতে থাকবে। কারণ আমরা জানি একটা ইলেকট্রনের শক্তি যত দূরে থাকে তার শক্তির পরিমাণও বেশি হয়। তো ইলেকট্রন যদি এইভাবে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে এটা ক্রমাগত শক্তি হারাবে, শক্তি হারাতে হারাতে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হয়ে যাবে। তখন কিন্তু আর এই পরমাণু মডেলটা এরকম থাকবে না। নিউক্লিয়াসে যদি পতিত হয়ে যায় তাহলে এরকম কিন্তু আর পরমাণু মডেলটা থাকবে না, তার মানে পরমাণু মডেলটা নষ্ট হয়ে যাবে। তার মানে ওনার এটার ব্যাখ্যাটা আসলে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে ছিল না। যে ম্যাক্সওয়েল যে বললো ইলেকট্রন গুলা যদি হচ্ছে এক কথায় চার্জ যুক্ত কণা, অর্থাৎ ইলেকট্রন যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তো এর শক্তি হারানোর কথা, আর শক্তি যদি হারায় তাহলে সেক্ষেত্রে তো পরমাণু মডেলটা আর টিকে না। তো এটার ব্যাখ্যাটা রাদারফোর্ড দিতে পারে নাই যে এটার আসলে ব্যাখ্যাটা কি, যেটা পরবর্তীতে এসে হচ্ছে আরেকজন বিজ্ঞানী দেয়। এরপর হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর বর্ণালী যে দেখায়, তো এই বর্ণালী ব্যাখ্যাটা রাদারফোর্ডের পরমাণু মডেল দিতে পারে না। এরপর হচ্ছে রাদারফোর্ড ইলেকট্রনের আকার, আকৃতি, অবস্থান সম্পর্কেও কোনো স্পষ্ট ধারণা দিতে পারে না। তো এইগুলা ছিল মোটামুটি রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা গুলো আমরা বই থেকে একটু পড়ে নিব। আমরা যেটা প্রথমে বলেছি যে সৌর মডেল বা সৌরজগতের সাথে তুলনা করছে, এটা একটা ভুল। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী যে পরমাণু মডেলটা নষ্ট হয়ে যাবে বা পরমাণু মডেলটা টিকবে না, এটার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে না। এরপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাখ্যা দিতে পারে না সুস্থভাবে। আর আবর্তনশীল ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রন গুলা যে ঘুরে, তুমি যে বলেছেন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরে, তাহলে ইলেকট্রন গুলা কিভাবে ঘুরে বা হচ্ছে এদের ইলেকট্রন গুলা যে কক্ষপথে ঘুরতেছে তাদের আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, এইগুলা সম্পর্কে রাদারফোর্ড আসলে ধারণা দিতে পারে না। এইগুলা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এই সীমাবদ্ধতা গুলার আলোকে বিজ্ঞানী নিলস বোর 1913 সালে একটা পরমাণু মডেল দেন, যেটাকে বলা হয় বোর পরমাণু মডেল। এবং এই বোর পরমাণু মডেলটা ওনার হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত। এবং তার পরমাণু মডেলের যে সিদ্ধান্তগুলা ছিল সেই সিদ্ধান্তগুলা হচ্ছে বোর বিশেষত তিনটা বিজ্ঞানী নিলস বোর উনি যে পরমাণু মডেলটা দেন সেটা আসলে তিনটা প্রস্তাবনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এক নাম্বার হচ্ছে উনি শক্তি স্তরের ধারণা দেন, যেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারেনি, অর্থাৎ ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা দেন। এবং উনি বলেন যে পরমাণুর কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস এবং ইলেকট্রন গুলা যে কক্ষপথে থাকে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তো এই শক্তি স্তর গুলা বা কক্ষপথে যখন থাকে তখন হচ্ছে ইলেকট্রন গুলা কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এই কক্ষপথ গুলা হচ্ছে স্থির কক্ষপথ বা স্টেশনারি অরবিট বলা হয়। তো এটা ছিল তার প্রথম প্রস্তাবনা। দ্বিতীয়ত হচ্ছে যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ধারণা দেন বিজ্ঞানী নিলস বোর। এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ যদি হয় mvr ইকুয়ালস টু হবে nh/2π। তো এই ফর্মুলা থেকে
ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়। কৌণিক ভরবেগ হচ্ছে এমভি, হচ্ছে রৈখিক ভরবেগ, এর সাথে যদি আমরা ব্যাসার্ধ গুণ করি তাহলে পাওয়া যায় কৌণিক ভরবেগ। অর্থাৎ এইটা যদি হয় একটা পরমাণু, এটা যদি হয় একটা নিউক্লিয়াস, আর এইটুকু যদি হয় রেডিয়াস, এবং এইখানে যে আমার ইলেকট্রনটা ঘুরতেছে এই কক্ষপথে এইভাবে যে ঘুরতেছে, তো এই ইলেকট্রনের ভর যদি হয় এম, আর ইলেকট্রনটা যে বেগে ঘুরতেছে সেটা যদি হয় ভি, আর এই কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে কৌণিক ভরবেগকে আমরা প্রকাশ করতে পারি এম ভি আর লিখে। আর এম ভি আর ইকুয়ালস টু পাওয়া যাবে এন এইচ বাই 2 পাই, যেখানে এন হচ্ছে এই ইলেকট্রনটা কোন শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরের নাম্বার। যদি আমি বলি প্রথম শক্তি স্তরে আছে তাহলে এন এর মান 1, যদি বলি দ্বিতীয় শক্তি স্তর তাহলে এন এর মান 2, যদি বলি তৃতীয় শক্তি স্তর তাহলে এন এর মান হচ্ছে 3। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এই ভ্যালুটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে বিজ্ঞানী নিলস বোর যে তথ্যটা দেন সেটা হচ্ছে রাদারফোর্ড বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু নিলস বোর উনি বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেন। ওনার পরমাণু মডেলে উনি বলেন যে ইলেকট্রন গুলা যখন হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আমি যদি দুইটা শক্তি স্তর আঁকাই তাহলে নিম্ন, এটা হচ্ছে নিম্ন শক্তি স্তর আর এটা হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন গুলা যখন হচ্ছে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে ফেরত আসে তখন শক্তির আসলে বিকিরণ করে। এবং এই শোষিত শক্তি এবং বিকৃত শক্তির পার্থক্য যেটা আছে সেটা আসলে বর্ণালী হিসেবে ওই পরমাণুটা বা ইলেকট্রনটা বর্ণালী হিসেবে আসলে আত্মপ্রকাশ করে। তো এখান থেকে একটা এমসিকিউ, সেটা হচ্ছে যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন হচ্ছে শক্তির কি করে, শোষণ করে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফেরত আসে তখন শক্তির আসলে বিকিরণ করে। তো এই শোষিত শক্তি এবং বিকৃত শক্তি বা শোষণ এবং বিকিরণের ফলে পরমাণুতে একটা বর্ণালী বা বর্ণের সৃষ্টি হয়। তো এইখান থেকে অর্থাৎ বিকৃত যে শক্তিটা আছে সেটাকে উনি ডেল ই দিয়ে প্রকাশ করেন। ডেল ই ইকুয়ালস টু E2 মাইনাস E1। E2টা হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি এবং E1টা হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি, এবং এটা সমান সমান আবার লেখা যায় এইচ নিউ। ডেল ই ইকুয়াল টু এইচ নিউ, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ডেল ই হচ্ছে বিকিরিত শক্তি, আর নিউটা হচ্ছে কম্পন সংখ্যা, কম্পাঙ্ক। নিউটা হচ্ছে কম্পাঙ্ক। এইচ নিউটা হচ্ছে কম্পাঙ্ক। তো এই ফর্মুলা দিয়ে আসলে কতটুকু পরিমাণ শক্তি বিকিরণ হয় পরমাণুতে সেটাও বের করা যায়। তো রাদারফোর্ডের সীমাবদ্ধতার আলোকে বিজ্ঞানী নিলস বোর যে পরমাণু মডেলটা দেন সেই পরমাণু মডেলের বেশ উল্লেখযোগ্য বা গ্রহণযোগ্যতা থাকলেও রাদারফোর্ড এবং নিলস বোরের পরমাণু মডেলের মধ্যে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য হলেও বোর পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা যদি আমরা দেখি তাহলে প্রথমত হচ্ছে যে বোর পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ বর্ণালীর যে ব্যাখ্যা, রাদারফোর্ড কোনো বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, কিন্তু নিলস বোর হাইড্রোজেন এবং হাইড্রোজেনের সদৃশ যে পরমাণুগুলো আছে, অর্থাৎ এক ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুগুলো আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। কিন্তু বাকি যে পরমাণুগুলো আছে অর্থাৎ একাধিক ইলেকট্রন থাকলে কিভাবে বর্ণালী তৈরি হয়, কেন বর্ণালী তৈরি হয় সেটার ব্যাখ্যা নিলস বোর দিতে পারে না। তো হাইড্রোজেনের সদৃশ যে পরমাণুগুলো আছে যেমন লিথিয়াম প্লাস, এটাতে একটা ইলেকট্রন আছে, লিথিয়াম টু প্লাস হিলিয়াম প্লাস আর হাইড্রোজেন এইচ প্লাস, এই যে এইগুলার বর্ণালী ব্যাখ্যা দিতে পারে বোর পরমাণু মডেল। দ্বিতীয়ত হচ্ছে যে এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে ইলেকট্রন যখন স্থানান্তর ঘটে তখন আমরা জানি যে শক্তির
শোষণ বা বিকিরণ হয় এবং এর ফলে বর্ণালীতে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, মানে বর্ণালীতে একটি রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু বাস্তবে আসলে দেখা যায় একাধিক বর্ণালীতে একাধিক রেখা পাওয়া যায়। যদি এটা আমরা বলি যে এটা হচ্ছে একটা বর্ণালী, আর এর মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের রেখা পাওয়া যায়। তো নিলস বোর বলেছিলেন যে একটা রেখা পাওয়া যাওয়ার কথা, কিন্তু আসলে বাস্তবে অনেকগুলো রেখা পাওয়া যায়, কিন্তু এটার ব্যাখ্যা উনি আসলে দিতে পারে না। এরপর বিজ্ঞানী নিলস বোর পরমাণুর আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথ উনি বলেছিলেন দ্বিমাত্রিক, কিন্তু আসলে বাস্তবে আহ ইলেকট্রনের কক্ষপথ হচ্ছে দ্বিমাত্রিক সমতলীয়, কিন্তু বোর মডেল থেকে পরমাণুর প্রকৃত ত্রিমাত্রিক কাঠামোর কোনো ধারণা পাওয়া যায় না। অর্থাৎ পরমাণুর পরমাণুতে যে ইলেকট্রনের কক্ষপথ গুলো এগুলো আসলে হচ্ছে ত্রিমাত্রিক, কিন্তু উনি বলছিল যে আসলে দ্বিমাত্রিক। আহ আরেকটা ব্যাপার হচ্ছে ইলেকট্রনকে কণারূপে গণ্য করা হলেও তবে এক নির্দিষ্ট সময়ে সেই ইলেকট্রন অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব। এটা হচ্ছে ইলেকট্রনকে যদি আমরা কণারূপে গণনা করি তখন বিজ্ঞানী নিলস বোরের মতে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সাথে পাওয়া সম্ভব, ইলেকট্রন অবস্থান এবং ভরবেগ একই সাথে পাওয়া সম্ভব, এটা বলছিল নিলস বোর বলেছেন। কিন্তু হাইজেনবার্গের একটা অনিশ্চয়তা নীতি আছে, অনিশ্চয়তা নীতি থেকে উনি প্রমাণ করে দেখান যে একই সাথে আসলে অবস্থান এবং ভরবেগ পাওয়া সম্ভব না, যেহেতু তার মতে গতিশীল ইলেকট্রনের কণা এবং তরঙ্গ উভয় ধর্ম অর্থাৎ তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য থাকে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আসলে এটা প্রমাণিত হয় যে ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সঙ্গে পাওয়া যায় না, কিন্তু নিলস বোর বলেছিলেন যে আসলে অবস্থান এবং ভরবেগ একই সাথে পাওয়া সম্ভব। এটা একটা ভুল উনি বলেছিলেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে নিলস বোরের পরমাণু মডেল থেকে আমরা কৌণিক ভরবেগ বের করতে পারি, যেটা হচ্ছে mvr = nh/2 এই ফর্মুলা দিয়ে, কিন্তু আসলে কৌণিক ভরবেগ এরূপ মানের কারণ ব্যাখ্যা করা হয়নি নিলস বোরের পরমাণু মডেলে। এটা একটা সীমাবদ্ধতা। আরেকটা সীমাবদ্ধতা আছে, সেটা হচ্ছে যে 6 নম্বর যে সীমাবদ্ধতা, যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটাকে জিম্যান প্রভাব বলে। একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে ওইরূপ ঘটে, অর্থাৎ বর্ণালী রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটা স্টার্ক প্রভাব বলে। আহ বিজ্ঞানী নিলস বোর পরমাণু যে মডেলটা দেন, উনি যে পরমাণু মডেলে যে বর্ণালী ব্যাখ্যাটা দেন, সেই বর্ণালীতে আসলে বিভিন্ন রেখা পাওয়া যায়। উনি বলছিল একটা রেখা পাওয়া যায়, কিন্তু বিভিন্ন রেখা পাওয়া যায়। তো এই রেখাগুলোর আসলে ব্যাখ্যা কি, এই ব্যাখ্যাটা নিলস বোর দিতে পারে না। কিন্তু এই রেখাগুলোর কারণ হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের প্রভাবে আহ এই রেখাগুলো আরো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, এই প্রভাবটাকে বলা হয় স্টার্ক প্রভাব। আর চুম্বক ক্ষেত্রের প্রভাবেও এরূপ ঘটে, এটাকে বলা হয় জিম্যান প্রভাব। এখান থেকে এই এমসিকিউটা আসে যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী যে রেখাগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, এই প্রভাবটাকে কি প্রভাব বলে, জিমান প্রভাব বলে, জিমান ইফেক্ট বলে। আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো যে সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটাকে স্টার্ক প্রভাব বা স্টার্ক ইফেক্ট বলা হয়। তো আমরা দেখলাম হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা থাকলেও আসলে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতাটা অনেক বেশি। আহ, এবং যদি কখনো আসে যে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের তুলনা তুলনা করা হলে এবং তুলনা করার পরে গ্রহণযোগ্য কোনটা বেশি, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল অবশ্যই কিন্তু গ্রহণযোগ্য বেশি পরিমাণে হবে। তো এইখান থেকে আমি যদি ছোট্ট একটা প্রশ্ন দেই যে এখান থেকে যদি আমি প্রশ্নটা দেই 1 এবং 2 কোনটি কোন পরমাণু মডেল বোঝাচ্ছে, এবং 1 এবং 2 এর মধ্যে কোনটি গ্রহণযোগ্য পরমাণু মডেল,
তার মানে গ্রহণযোগ্যতা কোন পরমাণু মডেলের বেশি, সেটা যদি বলা হয় এটা আমাকে একটু তোমরা জানাবা যে 1 নাম্বার পরমাণু মডেলটা কি, 2 নাম্বার পরমাণু মডেলটা কার পরমাণু মডেল, এবং এই দুইটার মধ্যে কার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি হবে। তো এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে 1 নাম্বার পরমাণু মডেলটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, 2 নাম্বার পরমাণুটা হচ্ছে নিলস বোর পরমাণু মডেল। কারণ হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করে রাদারফোর্ডের শূন্যপাত পরীক্ষার মাধ্যমে, সেখানে যেহেতু নিউক্লিয়াস মেনশন করা আছে, সো এটা হবে রাদারফোর্ডের পরমাণু মডেল। আর এই যে এরকম অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে ইলেকট্রন গুলা একবার উপরে যাচ্ছে আবার ইলেকট্রন গুলো নিচে আসতেছে, আর ইলেকট্রন উপরে নিচে আসার মাধ্যমে শক্তি শোষণ এবং বিকিরণ হয় এবং বর্ণালী তৈরি হয়। আর বর্ণালী ব্যাখ্যা দিয়েছিল বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল। সো 1 হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল, 2 হচ্ছে বোর পরমাণু মডেল, এবং এই দুইটার গ্রহণযোগ্যের মধ্যে হচ্ছে 2 নম্বরটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য।